তাহলে যেটা ব্যাপার হচ্ছে যে আমরা আজকে সেন্ট্রিফিউগেশনটা শেষ করে দেবো, কারণ এটা এমনিতেও তোমরা বায়োফিজিক্সে পড়েছো, আর এইটা নিয়ে বেশি ঘ্যান ঘ্যান করে আমার লাভ নেই। আর আমরা বেশি ফোকাসটা রাখবো গিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশনের ওপর, ঠিক আছে? আমরা বেশি ফোকাসটা রাখবো অ্যাপ্লিকেশনের ওপর rather than on anything else. We'll focus more on application. তাহলে এই হাই স্পিড সেন্ট্রিফিউজ অব্দি আমরা দেখেছিলাম। দেন লেটস কাম টু আল্ট্রা সেন্ট্রিফিউজেস। উইল এন্ড টুডে, আজকে এইটা নিয়ে আর কিছুতেই আমি নেক্সট এইটা নিয়ে যাব না। ওকে, তো এখানে হচ্ছে আল্ট্রা সেন্ট্রিফিউজ হচ্ছে একটু স্পিডটা দেখে নেবে ওখানে কিন্তু, মানে হাই স্পিড সেন্ট্রিফিউজ যেটা আমরা ইউজ করে থাকি ল্যাবে, ওটা হচ্ছে গিয়ে মোটামুটি আপ টু 25,000 অব্দি তোলা যেতে পারে। বাট এই আল্ট্রা সেন্ট্রিফিউজে প্রায় 75,000 আরপিএম অব্দি তোলা যেতে পারে, which produces a centrifugal force, RCF যেটা রোটেশনাল সেন্ট্রিফিউগাল ফোর্স, অফ 5 লাখ জি, 5 লক্ষ জি। ওকে, কিন্তু এইটার কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে। এমনি নর্মাল হাই স্পিড সেন্ট্রিফিউজে আপ টু 25,000 যেভাবে চলে, যে তুমি ঢাকনাটা খুব চেপে বন্ধ করে দিলে, দিয়ে ওটাকে চালিয়ে দিলে, আস্তে আস্তে ঘ্যার 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 আওয়াজ করতে করতে স্পিডটা উঠলো, ওইভাবে কিন্তু 75,000 আরপিএম তোলা যাবে না। মানে ওইখানে যদি এয়ার থাকে 75,000 আরপিএম উঠবেই না, বা উঠলেও এত বেশি, যদি খুব তুমি পাওয়ারফুল মোটর দাও তাহলে উঠলেও ফ্রিকশনাল ফোর্স এত বেশি থাকবে যে তোমার রোটার অসম্ভব গরম হয়ে যাবে, এবং তোমার কিন্তু যে স্যাম্পলটা রয়েছে মাইক্রোফিউজে, সেই স্যাম্পলটা গলে যাবে। ওকে, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে একটু বুদ্ধি ইউজ করতে হয়েছে। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ভ্যাকুয়াম, কিছুই না, যে তুমি সবকিছু অ্যাড করে এইরকম জিনিসটা দেখতে হয়। ওকে, এরকম জিনিসটা দেখতে হয়, এবং এটা কিন্তু মানে খুব ইজি নয়। মানে এটা এটা এমনি সেন্ট্রিফিউজ জন্য তুমি ইউজ করছো, আল্ট্রা সেন্ট্রিফিউজে এক্সাক্ট আলাদা আলাদা কি আছে একটু আমাকে বলবে? তোমরা তো পড়েছো সেন্ট্রিফিউগেশন অনেক ডিটেলসে, সেখানে তো একটা গোটা টপিক ছিল, এখানে তো জাস্ট একটা ওয়ার্ড লেখা আছে। বলো তো কি কি আল্ট্রা সেন্ট্রিফিউজে কি আলাদা আছে, আমাকে কে বলবে? সায়ন দাস। ওই ভ্যাকুয়াম ক্রিয়েট করে মেশিনটা আছে মানে। হ্যাঁ, ভ্যাকুয়াম ক্রিয়েট করে মেশিনটা আছে, আর কি আছে? আচ্ছা সায়ন দাস, তুমি যদিও আমাকে আগেও বলেছো, তাও আমি তোমাকে আরেকবার জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে তুমি বলেছো তুমি এমএসসি করবে, এমএসসি করার পর কি করবে? মেসি করার পর নেট পাস করলে সেই দিকে যাব, না তোর আবার ডাব্লিউবিসিএস। নেট পাস করলে সেই দিকে যাবে, না হলে ডাব্লিউবিসিএস। আচ্ছা, আর আর কোনো এম নেই? মানে নেট পাস করে তুমি যদি পিএইচডি না করো, তুমি ওই অর্ডারটা দেখেছো তো, তুমি কিন্তু বড় কোথাও কোনো পোস্ট পাবে না, তুমি কোনোদিনও ইউনিভার্সিটিতে পড়াতে পারবে না, তুমি কোনোদিনও কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারবে না পিএইচডি ছাড়া। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তো সেইগুলো যাই হোক, সেই নিয়ে অন্যদিন একটা ক্লাস তোমাদের নেব। আচ্ছা, ও একটা বললো যে এখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করার একটা পাম্প থাকতে হবে। অবশ্যই, সেটা তো আমি আগের থেকেই বলছি যে ওখানে এয়ার এয়ার ফ্রিকশন থাকলে হবে না, কারণ অত স্পিডে স্পিড উঠবে না, স্পিড ফ্লাকচুয়েট করবে, রোটার অসম্ভব গরম হয়ে যাবে এবং স্যাম্পল নষ্ট হয়ে যাবে। দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, সেটা তো একটা আছে। আর কি ইনবিল্ট সিস্টেমে চেঞ্জ আছে? এবার তোমরা বলবে রেফ্রিজারেশন। একটা আরে আলাদা কুলিং সিস্টেম আছে। রেফ্রিজারেশন তো বাবা আমাদের সেন্ট্রিফিউজেও আছে, আমাদের শ্রীপদ সিং কলেজের সেন্ট্রিফিউজেও রেফ্রিজারেশন আছে, হাই স্পিড সেন্ট্রিফিউজ। হ্যাঁ, আর কি আছে বলো? কুলিং সিস্টেম যেটা বল। হ্যাঁ, কুলিং সিস্টেম, সে তো রেফ্রিজারেশন আর আছে। যেহেতু যদি খুব স্পিডে ঘুরছে তো একটা সেফটির ব্যাপার আছে, মানে যে আউটসাইড লেয়ারটা সেটা আর হয়তো ডাবল লেয়ার বা স্ট্রং লেয়ার হবে। মানে হ্যাঁ, সেটা আছে, মানে এই যে রোটার যে চেম্বারটা ওটা কমপ্লিটলি সিল করা থাকে। এখানে যেমনি জাস্ট আমি সিম্পলি একটা ঢাকা চেপে দিই, বাট মাইন্ড ইউ যে ঢাকা চেপে দিই মানে এইটা নয় কিন্তু যে তুমি যদি যতক্ষণ না ওটা ঢাকাটা কমপ্লিটলি লাগছে, ও কিন্তু সিস্টেম স্টার্ট হবে না। সেই সেন্সার কিন্তু ওখানে আছে, তোমরা দেখেইছো যে দেবযানী ম্যাডাম যখন বন্ধ করার চেষ্টা করেন ওটা বন্ধ হয় না, তারপর তোমাদের মধ্যে কেউ একটা গিয়ে চেপে বন্ধ করে, তারপর কিন্তু স্টার্ট হয়। তো ওইটা কিন্তু একটা ব্যাপার আছে।
যে বাট এখানে ঠিক আছে রোটার চেম্বার সিল থাকে, আর কিছু থাকে? কারুর মনে নেই। আল্ট্রা সেন্ট্রিফিউগেশন অত সোজা জিনিস নয়। আল্ট্রা সেন্ট্রিফিউগেশনের সঙ্গে অনেক ডিটেক্টর লাগে, সফটওয়্যার লাগে, ওটা অত ইজিলি করা যায় না। ঠিক আছে, তুমি না হলে করবে কি করে আল্ট্রা সেন্ট্রিফিউগেশন, বিশেষ করে অ্যানালিটিক্যাল আল্ট্রা সেন্ট্রিফিউগেশন উইদাউট ডিটেক্টরস এন্ড সফটওয়্যার তুমি করবে কি করে? দ্যাট ইজ নট আ প্রিপারেটিভ প্রসেস, মানে শুধু তো প্রিপারেটিভ নয়, এটাতে অ্যানালিটিক্যাল ডিভিশন তো আছে। ওকে, যখন এই কথাটা বললামই, লেটস গো ইনটু দিস যে হোয়াট আর দিস টু থিংস। একটা হচ্ছে কি প্রিপারেটিভ আল্ট্রা সেন্ট্রিফিউগেশন। প্রিপারেটিভ আল্ট্রা সেন্ট্রিফিউগেশন মানে কি, যে যেখানে তুমি একটা স্যাম্পল প্রিপেয়ার করছো ফর সাম ওয়ার্ক, ঠিক আছে। আর অ্যানালিটিক্যাল আল্ট্রা সেন্ট্রিফিউগেশন, অ্যানালিটিক্যাল আল্ট্রা সেন্ট্রিফিউগেশন মানে তুমি কিছু অ্যানালিসিস করছো। বললে স্যার কিছুই বুঝলাম না, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রিপারেটিভ আল্ট্রা সেন্ট্রিফিউগেশন মানে হচ্ছে ধরো তুমি সেল অর্গানেল, ঠিক আছে, তুমি একটা রাইবোজোমাল ফ্র্যাকশন বানাতে চাও, তার জন্য তুমি যে আল্ট্রা সেন্ট্রিফিউগেশন, তুমি রাইবোজোমাল ফ্র্যাকশনটাকে স্টাডি করবে। হ্যাঁ, তো তার জন্য তোমাকে একটা রাইবোজোমাল ফ্র্যাকশন আইসোলেট করতে হবে। তুমি সেলটাকে রাপচার করলে, করে সেখান থেকে রাইবোজোমাল ফ্র্যাকশনটা আইসোলেট করলে, তো ওটা একটা সুপ্রামলিকুলার কমপ্লেক্স, ইউ নিড আল্ট্রা সেন্ট্রিফিউজ for proper isolation of ribosome. Since it's a supramolecular complex, you need a ultracentrifuge for proper isolation of ribosome. নিয়ে সেটাকে স্টাডি করবে। So this is called preparative ultracentrifugation. ঠিক আছে, প্রিপারেটিভ। হ্যাঁ, ঠিক আছে, যেখানে তুমি একটা ফ্র্যাকশন প্রিপেয়ার করছো স্টাডি করার জন্য। এবার অ্যানালিটিক্যাল, অ্যানালিটিক্যাল মানে হচ্ছে ইউ হ্যাভ আ প্রোটিন কমপ্লেক্স, you want to know the physiological state of the protein complex, whether it's a monomer, it's a dimer, or things like that. You want to know the molecular weight of the protein complex. এইগুলো কি করছো তুমি? অ্যানালিসিস করছো। এগুলো কি করছো তুমি? অ্যানালিসিস করছো। Even you can study the conformation of the protein complex as well. That means you have a analyte, that is the protein. Okay, you have a molecule, you are analyzing its physiological state, monomer, dimer, tetramer. You are analyzing its molecular weight, you are analyzing its conformation or shape, you are analyzing the complexation of two different proteins. এই কাজগুলো কিন্তু তুমি করতে পারো গিয়ে হচ্ছে অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশনের সাহায্যে। আমি কি প্রিপারেটিভ আর অ্যানালিটিক্যাল এই দুটোর পার্থক্যটা বোঝাতে পারলাম? কেউ যদি না বুঝে থাকো বলো কিন্তু, যে স্যার বুঝতে পারি। বুঝেছো? ঠিক আছে, তাহলে প্রিপারেটিভ আল্ট্রাসেন্ট্রিফিউগেশন যেটা বলছিলাম, উইথ দ্য অ্যাকচুয়াল আইসোলেশন অফ বায়োলজিক্যাল মেটেরিয়াল ফর সাবসিকুয়েন্ট বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন। ঠিক আছে, মানে বায়োলজিক্যাল মেটেরিয়ালটাকে আমি আইসোলেট করছি ইন রিয়েল টাইম। হ্যাঁ, কেন না সাবসিকুয়েন্ট বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন, বায়োকেমিক্যাল স্টাডি, আমি রাইবোজোম নিয়ে কিছু স্টাডি করতে চাই, রাইবোজোমের ক্রিস্টাল স্ট্রাকচার বার করতে চাই, রাইবোজোমে কটা প্রোটিন আছে, কটা আরএনএ আছে, সেটা দেখতে চাই। তো তার জন্য কিন্তু আমার রাইবোজোমের একটা পিওর ফ্র্যাকশন দরকার। সেই পিওর ফ্র্যাকশনটা কিন্তু আমি আইসোলেট করতে পারবো গিয়ে হচ্ছে ইউজিং দিস প্রিপারেটিভ আল্ট্রাসেন্ট্রিফিউগেশন। এবারে এইটা আবার দু ধরনের হতে পারে। সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন, যেখানে কোনো হোমোজেনাস মিডিয়াম, যে মিডিয়ামে তুমি তোমার সেল নিয়েছো বা হোয়াট এভার you have taken some molecules or a mixture, whatever you have taken, mixture of biomolecules or mixture of biomacromolecules you have taken in the medium, সেই মিডিয়ামটা কিন্তু হোমোজেনাস, মানে সেটা ডেনসিটিটা কোথাও ভ্যারি করছে। ওকে, দ্যাট মিডিয়াম ইজ মানে অ্যাবসলিউটলি হোমোজেনাস, সেটা ডেনসিটিটা কোথাও কিন্তু ভ্যারি করছে না। আরেকটা কি হতে পারে, যে ডেনসিটি গ্রেডিয়েন্ট centrifugation, যেখানে where the density of the medium is varying। ঠিক আছে, এবার আবার ডেনসিটি গ্রেডিয়েন্টটাও দু ধরনের হয়, একটা হচ্ছে রেড জোনাল, একটা হচ্ছে আইসোপিকনিক। উইল কাম টু দ্যাট ওয়ান বাই ওয়ান। তাহলে ডিফারেন্সিয়াল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন, এখানে কি, এখানে সেপারেশন হচ্ছে বেসড অন দ্য সাইজ অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, এখানে মেইনলি সাইজ যদিও লিখেছে, এখানে মেইনলি সাইজ অ্যান্ড মাস অফ দ্য পার্টিকেল
এই দুটো অনুযায়ী কিন্তু আমরা পেলেট ডাউন করে দিচ্ছি পার্টিকেলটাকে। ঠিক আছে, এর এর বেসিসে কিন্তু ডিফারেন্ট পার্টিকেলস এর সেপারেশন হচ্ছে। দ্যাট ইজ বেসড অন দা সাইজ অফ দা পার্টিকেল এন্ড দা মাস অফ দা পার্টিকেল। এটা খুব কমন ইউজ আছে, যেমনি সিম্পল পেলেটিং ডাউন এন্ড অবটেনিং পার্শিয়ালি পিওর সেপারেশন অফ সাবসেলুলার অর্গানেলস এন্ড ম্যাক্রোমলিকুলস। সিম্পলি পরের স্লাইডেই আমরা দেখবো যে এরকম উদাহরণ আছে, যে এই যে সাবসেলুলার ফ্র্যাকশনেশন যে কথাটা আমি বলছিলাম, and we will study that as well, সেই সাবসেলুলার ফ্র্যাকশনেশন কিন্তু এইটার সাহায্যে আমরা করে থাকি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন। বাট এখানে একটা পার্শিয়াল পিওরিটি পাওয়া যায়, মানে তুমি কমপ্লিটলি পিওর কিন্তু মলিকিউলস পাবে না ইভেন আফটার সেপারেশন। ঠিক আছে, ইভেন আফটার সেপারেশন তুমি কিন্তু কমপ্লিটলি পিওর মলিকিউলস পাবে না ইউজিং ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন। ঠিক আছে, কিসের জন্য ইউজ করা হয়, যে না এটা ইউজ করা হয় সাবসেলুলার অর্গানেলস কে স্টাডি করার জন্য, লাইক ইউ হ্যাভ লাইসোজোম অর মাইক্রোজোম অর রাইবোজোম। এই যে জিনিসগুলো লাইসোজোম, মাইক্রোজোম, রাইবোজোম, এইগুলো স্টাডির জন্য কিন্তু ইউজ করা হয় যে হচ্ছে এই ধরনের ডিফারেন্সিয়াল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন। ওকে, সো হিয়ার ইউ ক্যান সি সাম এক্সাম্পল। হ্যাঁ, লার্জার পার্টিকেলস অবশ্যই যেটা যে সেডিমেন্ট ফাস্টার। আর কি করে আমরা স্মলার পার্টিকেলস কে সেডিমেন্ট করব, একটা সিরিজ অফ প্রোগ্রেসিভ হায়ার জি ফোর্স। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশনটা আমরা যত বাড়াবো আস্তে আস্তে কিন্তু আহ, যেগুলো স্মলার পার্টিকেল সেগুলো আস্তে আস্তে প্রেসিপিটেট করবে। এখানে যদি আমরা দেখে নিই একটু ব্যাপারটা আর কি, যে এইটা ধরো একটা সেলকে আমি রাপচার করেছি। এবার সেল রাপচার টেকনিকের ব্যাপারে কিন্তু আমরা নেক্সট ক্লাসে পড়বো, কারণ সেল রাপচার টেকনিকের ব্যাপারে আছে যে খুব ডিফিকাল্ট কিছু না, সনিকেট করে করা যায়, ব্লেন্ডার দিয়ে করা যায়, সিম্পল ফ্রিজ থ করে করা যায়, অনেক ভাবে করা যায়। তো সেলটাকে রাপচার করব সনিকেট মানে সাউন্ড ওয়েভ দিয়ে, আমাদের সনিকেটার আছে দেখেছো ডিপার্টমেন্টে, মেশিন আছে, ওই সাউন্ড ওয়েভ দিয়ে এটাকে করা যায়। কিংবা তোমার ইয়ের সাহায্যে করা যেতে পারে, সনিকেট করে, বা একটা ওই ব্লেন্ডার, তোমরা তো প্লান্ট সেল করেছো সিম্পল মর্টার এন্ড পেসেল দিয়ে চেপে চেপে, তেমনি এরকম হোমোজেনাইজার আছে, সে হোমোজেনাইজার ইউজ করেও করা যেতে পারে। হ্যাঁ, তারপরে খুব ফ্রেজাইল যদি ব্যাকটেরিয়াল সেল হয়, বারবার ফ্রিজ থ করেও করা যেতে পারে। উইল স্টাডি অ্যাবাউট দ্যাট। যাই হোক, এই ধরনের সেলটাকে রাপচার করে যে হোমোজেনেটটা আমি পেলাম, তাকে আমি প্রথমে লো স্পিডে সেন্ট্রিফিউজ করলাম। লো স্পিডে সেন্ট্রিফিউজ করার পর কি হলো, ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে পেলেট করলো কি দা হেভিয়েস্ট বডি, সেটা হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোস্কেলিটাল স্ট্রাকচার। ঠিক আছে, সাইটোস্কেলিটন এবং নিউক্লিয়াস পেলেট ডাউন হলো। এবার যে সুপারনেটেন্টটা আছে তাতে কিন্তু বাকি সবকিছু আছে। মন দিয়ে শুনবে, যে সুপারনেটেন্টটা আছে তাতে কিন্তু বাকি সবকিছু আছে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, পেরক্সিজোম, মাইক্রোজোম, অন্যান্য স্মল ভেসিকলস, রাইবোজোম, হ্যাঁ, লার্জ ম্যাক্রোমলিকিউলস, এভরিথিং। Next you do what? You take the supernatant from here and again you increase the speed of the centrifuge. এক্সাক্ট কত স্পিডে করলে কি কি অর্গানেল পড়ে সেটা কিন্তু আমরা একটা সেপারেট ক্লাসে পড়বো। এক্সাক্ট কত স্পিডে ঘোরালে কি কি অর্গানেল প্রেসিপিটেট হয় সেটা কিন্তু আমরা একটা সেপারেট ক্লাসে পড়বো। তাহলে আরেকটু স্পিড বাড়ালে কি হলো, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, পেরক্সিজোম এরা সেপারেট হয়ে গেল। এই সেপারেট হওয়ার মানে এরা পেলেট ডাউন হয়ে গেল। এবার যে সুপারনেটেন্টটা আছে তাতে কিন্তু আছে মাইক্রোজোম, স্মল ভেসিকলস, রাইবোজোম, লার্জ ম্যাক্রোমলিকিউল। সেই সুপারনেটেন্টটাকে আরো জোরে যখন আমি ঘোরালাম হাই স্পিড সেন্ট্রিফিউগেশন, তখন দেখা যাচ্ছে এবার মাইক্রোজোম আর স্মল ভেসিকলস প্রেসিপিটেট পড়ে গেল। এবং যে সুপারনেটেন্টটা থাকলো সেটাকে ভেরি হাই স্পিডে যদি আমি ঘোরাই, রাইবোজোম বা লার্জ ম্যাক্রোমলিকিউলস প্রেসিপিটেট করছে। and if this cell is infected by some viruses, তখন সেই ভাইরাসের কিন্তু ভাইরাল প্রেসিপিটেশনও তখন কিন্তু হচ্ছে। so this is the way, in each step what do, we take the supernatant of the previous step and increase the G force. In each succeeding step, we take the supernatant of the previous step and increase the G force. By that, we pellet down most of the macromolecules. However, what I am telling is that this, if you do a differential centrifugation, the fractions are really pure.
the fractions যেগুলো তুমি পাচ্ছ, if you want a pure mitochondria, I don't think you can ever get it. Maybe you can get a pure ribosome, but a pure mitochondria you can really get. Anyway, আচ্ছা, কিন্তু যাই হোক, এটা ইল্ডও অত ভালো না, এবং এখানে যেটা হচ্ছে যে একটা পিওর প্রিপারেশনও পাওয়া যাচ্ছে না। স্টিল এই ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশনের কিন্তু ব্যবহার মানে খুব বাস্তবে খুব ব্যবহারিতা আছে, এটা খুবই ব্যবহারযোগ্য। কি কেন না, খুব তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, ডেনসিটি গ্রেডিয়েন্টের মধ্যে যেমনি তোমাকে একটা গ্রেডিয়েন্ট বানাতে হবে মিডিয়ামে, এখানে সেই রকম কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করা যায় এবং কনভিনিয়েন্টলি করা যায়, যে কোনো এর জন্য কোনো এক্সপার্টিজ লাগে না। তোমাদেরকে যদি আমাদের যদি সিম্পল আমরা ল্যাবে এই এক্সপেরিমেন্টটা করতে পারি, বাট ডেনসিটি গ্রেডিয়েন্ট কিন্তু অত ইজি না। কি হলো, নেক্সট আমরা আসছি ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনে। ডেনসিটি গ্রেডিয়েন্ট আবার কি হলো বাবা, ডেনসিটি গ্রেডিয়েন্ট, এই স্লাইড দেখা যাচ্ছে তো? কেউ একটা রেসপন্স করো তো, ডেনসিটি গ্রেডিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনে কি না, এবারে আমরা মিডিয়ামটাকে, ঠিক আছে, কি করব, একটা ডেনসিটি গ্রেডিয়েন্ট, মানে মিডিয়ামটা টপ টু বটম উইল হ্যাভ ডিফারেন্সিয়াল ডেনসিটি, তাতে আর কি ভাগ করবো। ঠিক আছে, তো মানে সরি আমি মিডিয়ামটাকে বলছি, এই কথাটা আমার বলাটা ঠিক হচ্ছে না। আমরা স্পেসিফিক কিছু জিনিস যে ডেনসিটি, যেমনি সুক্রোজ, সিজিয়াম ক্লোরাইড, এইগুলোর ডেনসিটি গ্রেডিয়েন্টটা বানাবো, এবং তাতে আমাদের যে পার্টিকেলস গুলো আছে সেই পার্টিকেলস গুলোকে আমি আইসোলেট করবো। এটা আমি কেন বললাম, কারণ আমি যদি মিডিয়াম বলতে আমি যদি বলি যে প্রোটিন আমি নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে তো মিডিয়ামটা হবে যে বাফার এবং সল্ট কন্ডিশনে প্রোটিন আছে, আমরা তো সেটার ডেনসিটি গ্রেডিয়েন্ট বানাচ্ছি না। Suppose I am taking the protein in fish buffer and 150 millimolar NH2. So that's the medium for the protein and not the বা আমি যদি সেল নিই, তাহলে সনিকেশন বাফারে আমি নেব, তাই তো, সেল অর্গানেল সেপারেট করার জন্য we take it in sonication buffer. That's the medium and not this sucrose gradient. Sucrose gradient is not the medium. Anyway, সাবসেলুলার অর্গানেলস এবং ম্যাক্রোমলিকিউলস কে সেপারেট করার জন্য ডেফিনেটলি দ্য মোস্ট প্রেফার্ড মেথড। ঠিক আছে, এবারে কি, এটা তোমরা সবাই পড়েছো, আমি বেশি কিছু বলবো না, এটা তোমাদের কোয়েশ্চেনও এসছে, আমি কোয়েশ্চেন দিয়েছি, তোমরা লিখেওছো। সো এটা আবার ব্যাপারটা হচ্ছে যে হেভিয়েস্ট লেয়ারটা বটমে থাকবে আর লাইটেস্ট লেয়ারটা টপে থাকবে। সো উই উইল হ্যাভ আ গ্রেডিয়েন্ট অফ ডেনসিটি, ডিফারেন্সিয়াল ডেনসিটি, সব থেকে লাইটটা উপরে থাকবে এবং হেভিয়েস্টটা নিচে থাকবে। উই অল নো দিস। দুভাবে করা যায়, একটা হচ্ছে রেড জোনাল, টুডে আই উইল ফিনিশ দিস চ্যাপ্টার। একটা হচ্ছে গিয়ে রেড জোনাল, আর একটা হচ্ছে গিয়ে আইসোপিকনিক সেপারেশন। এইটা একটু আমি বলে নিই। গ্রেডিয়েন্ট কি কি ইউজ করা যায়, মেইনলি যেটা কমনলি আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে গ্লিসারল গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, সুক্রোজ গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, আর সিজিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্ট, মানে তোমার যদি নিউক্লিক অ্যাসিড সেপারেশন করার থাকে তাহলে কিন্তু ডিএনএ সেপারেশনের জন্য কিন্তু সিজিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্ট খুব। ঠিক আছে, তো এছাড়াও আরো অনেক করা যায়, সিলিকা সল্টস করা যায়, তারপর হচ্ছে সিজিয়াম অ্যাসিটেট করা যায়, ফাইকল, সরবিটল, পলিভিনাইল, পাইরোলিডন। আমি কোনোদিনও করিনি, আমি সুক্রোজ করেছি, সিজিয়াম ক্লোরাইড করেছি, তার বেশি আমি জানি না, বলতে স্যার, যে পারবো না। সেন্ট্রিফিউগাল যে টিউব হ্যাঁ, যেটার মধ্যে সেপারেট করছে, সেখানেই আমি গ্রেডিয়েন্টটা বানাচ্ছি না সুক্রোজ না দিয়ে। না না, আল্ট্রা সেন্ট্রিফিউগেশনের জন্য কমপ্লিটলি আলাদা টিউব আছে। তুমি যে টিউব গুলো তোমার ইয়েতে দেখেছো, আমাদের ল্যাবে দেখেছো, ওই টিউবে আল্ট্রা সেন্ট্রিফিউগেশন বা ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন কখনো হয় না। ওকে, অ্যাবসলিউটলি না। You have a completely different tube for that, and that those tubes are very costly. ঠিক আছে, মোটামুটি ওই রকম 4টে টিউবের যা দাম, তাতে আমাদের ছোট একটা সেন্ট্রিফিউজ হয়ে যাবে। মানে ওই ধরো তোমার আমাদের যে স্পিন হুইলটা আছে, যেটা মাইক্রো সেন্ট্রিফিউজ, ওই সেন্ট্রিফিউজটার যা দাম, আল্ট্রা সেন্ট্রিফিউগেশনে 4টে টিউবের তাই দাম। আর তুমি যদি মানে ওটা তো তুমি নিজে অপারেট করবে না, ওর অপারেটর থাকে, এবং ডেটা ইন্টারপ্রিটেশনও সেই করে দেবে সফটওয়্যার ইউজ করে। তো তাকে বললে সে তোমাকে মানে টিউব প্রোভাইড করবে, বলবে যে আমি ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন করব,
he will provide you the clue. আচ্ছা, এখানে বেসিক্যালি এতক্ষণ আমরা যেটা ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশনে যেটা করছিলাম সেটা হচ্ছে যে মাস এন্ড সাইজ অফ দ্য পার্টিকেলের উপর বেস করে সেপারেশনটা হচ্ছিল। হ্যাঁ, এখানে কিন্তু পার্টিকেল সাইজ বা মাসের অতটা গুরুত্ব নেই, এখানে হচ্ছে ডেনসিটির গুরুত্ব। ফান্ডাটা খুব সিম্পল, সেটা হচ্ছে যখন পার্টিকেলের ডেনসিটি, ঠিক আছে, আই এম ভেরি সরি, মানে আমি একটু অন্যভাবে বলছি ব্যাপারটাকে একটু বলছি। সেটা হচ্ছে যে এই জায়গাটায় প্রথমে আমি প্রিন্সিপালটা বলি যে যখন তোমার যে সাবস্টেন্সটা আছে সেটার ডেনসিটিটা তুমি যে পার্টিকুলার ডেনসিটি গ্রেডিয়েন্টে সেটাকে নিয়েছো তার তার একটা ডেনসিটির সঙ্গে সেম হয়ে যাবে, তখন ওটা কিন্তু আর মুভ করবে না, ওটা কিন্তু আর মুভ করবে না। ফর এক্সাম্পল, যে তোমার ধরো এই যে তুমি স্যাম্পল বিফোর সেন্ট্রিফিউগেশন, এখানে এই যে জিনিসটা নিয়েছো, এটা যখন এইখানে ধরো একটা ডেনসিটি গ্রেডিয়েন্ট আছে, তো এই গ্রেডিয়েন্টের এই জায়গাটার সাথে এটার ডেনসিটিটা যখন সেম হয়ে যাবে তখন কিন্তু এটা আর মুভ করবে না। দিস ইজ দ্য কনসেপ্ট। এইবারে আমরা যখন ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন করছিলাম, দেখো ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশনে আমরা কিন্তু সাইজ অফ দ্য পার্টিকেলের উপর বেস করে করছিলাম। জাস্ট আ মিনিট, ওখানে কিন্তু কোনো আমার ছিল না, কোনো আলাদা করে কোনো ডেনসিটি গ্রেডিয়েন্ট আমার ছিল না। বাট আমি ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনে যখন মুভ অন করলাম এবং তার মধ্যেও যখন রেড জোনাল সেন্ট্রিফিউগেশনে গেলাম, তখন রেড জোনাল সেন্ট্রিফিউগেশনে কি জোন ওয়াইজ সেপারেশন, ঠিক আছে, এটা খুব সুন্দর একটা ছবি দেয়া আছে, এই একটা জোন, এই একটা জোন, এরকম জোন ওয়াইজ সেপারেশন হয় সাইন্টিফিক, ঠিক আছে, জোন ওয়াইজ সেপারেশন হয়। এখানে ডেফিনেটলি যেটা বলছে যে টেক দ্য অ্যাডভান্টেজ অফ পার্টিকেল সাইজ এন্ড মাস instead of particle density for sedimentation, that's not absolutely correct. ডেফিনেটলি এখানে ফান্ডাটা সেম, যে তোমার ডেনসিটি গ্রেডিয়েন্টের যে জায়গায় ডেনসিটিটা সেম সেই জায়গায় গিয়ে আর জিনিসটা মুভ করবে না। বাট ডেফিনেটলি the particle size and mass is very important here as well. ওকে, এইখানে হচ্ছে এই জিনিসগুলো স্পেসিফিক্যালি এন্ডোজোমস বা প্রোটিন কমপ্লেক্সের, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, ঠিক আছে, বা কোনো সুপ্রামলিকিউলার প্রোটিন মেশিনারি, ধরো ফ্ল্যাজেলার বেস স্ট্রাকচার, ব্যাসাল কমপ্লেক্স, এই ধরনের জিনিসের আইসোলেশনের ক্ষেত্রে কিন্তু এই রেড জোনাল সেন্ট্রিফিউগেশন অসম্ভব ইম্পর্টেন্ট। বাট এখানে যেমনি ডেনসিটিটা অবশ্যই পার্টিকেল ডেনসিটি ম্যাটার করে, এটা যতই লিখুক ইনস্টেড অফ পার্টিকেল ডেনসিটি তা নয়, পার্টিকেল ডেনসিটি অবশ্যই ম্যাটার করে, বাট ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তোমার কোথায় গেল, ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তোমার আর কি যে পার্টিকেল মাস এন্ড সাইজ। এখানে কিছু ক্রাইটেরিয়া দেয়া আছে, পড়ে নিও, নট ইম্পর্টেন্ট করা, আমাদের আজকে শেষ করতে হবে। আইসোপিকনিক, এখানে কিন্তু আইসোপিকনিকের ক্ষেত্রে পার্টিকেল মাস বা সাইজটার অত কোনো ইম্পর্টেন্স নেই, এখানে পার্টিকেল ডেনসিটিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেন না, একটা ইকুইলিব্রিয়ামে যখন পার্টিকেলটা পৌঁছে যাচ্ছে, কখন ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে, যখন কিন্তু সেটা তোমার আর কি ওই মিডিয়ামের যে ডেনসিটি সেই ডেনসিটির সঙ্গে ওটার ডেনসিটি সেম হয়ে যাচ্ছে, ঠিক, এখানে কোয়াসি ইকুইলিব্রিয়াম বলেছে, ঠিক আছে। তখন কিন্তু আর ফার্দার তুমি 5 ঘন্টা সেন্ট্রিফিউজ করো, 6 ঘন্টা সেন্ট্রিফিউজ করো, হ্যাঁ, কোনোভাবেই কিন্তু পার্টিকেলটা মাইগ্রেট করবে না। দিস ইজ দ্য বিগেস্ট থিং অফ আইসোপিকনিক বা ডেনসিটি সেপারেশন, মানে এখানে কিন্তু পুরোটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম বিটুইন দ্য ডেনসিটি গ্রেডিয়েন্ট অ্যান্ড দ্য ডেনসিটি অফ দ্য পার্টিকেল, দিস ইজ দ্য কনসেপ্ট। রেড জোনালে যেমনি বিভিন্ন জোনস অফ ডেনসিটি আছে, এক একটা মানে সুক্রোজ গ্রেডিয়েন্ট যখন আমরা বানাই তখন কি রেড জোনালের ক্ষেত্রে ধরো ইউজ করছি যে 60 to 50%, 60 to 50%-এ এই ওই জোনে এই জিনিস আইসোলেট হয়ে গেল, এ বি সি, হ্যাঁ, তারপর হচ্ছে 40 to 30%,
সেখানে মেবি ডি আইসোলেট হয়ে চলে গেল। এখানে কিন্তু সেরকম ব্যাপার না, এখানে হচ্ছে স্পেসিফিক্যালি একাত্ম হয়ে যাওয়া যায়, সেই কনসেপ্টে কিন্তু এটা চলে। ওকে, তো দিস ইজ আইসোপিকনিক সেন্ট্রিফিউগেশন। এখানে কিন্তু পার্টিকেলের ডেনসিটিটাই মেন ডিটারমাইনিং ফ্যাক্টর। ওইখানে রেড জোনালে ডেনসিটি, মাস, সাইজ তিনটে ছিল, এখানে ডেনসিটিটা মেন ডিটারমাইনিং ফ্যাক্টর। তো রেড জোনাল আইসোপিকনিক ডিফারেন্স তোমরা দেখে নিও, আমি দিয়ে দেবো। অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন 3.5 মিটার বাকি আছে, অনেক বাকি আছে সময়। এটার ভীষণ হাই স্পিড লাগে, ঠিক আছে, কত না 70,000 আরপিএম লাগে, 5 লক্ষ জি লাগে, হ্যাঁ অবভিয়াসলি। এবং যেটা সব থেকে বড় কথা, একটা ডিটেক্টর লাগে, একটা ডিটেক্টর লাগে। মানে তুমি যখন একটা প্রোটিন কমপ্লেক্সকে, সেটা কোন জায়গায় আছে বা আহ, আহ, এই ধরনের কোনো ম্যাক্রোমলিকিউলকে ডিটেক্ট করছো, তো ইউ নিড আ ডিটেক্টর ফর দ্য সেম। হ্যাঁ, ইউ নিড আ ডিটেক্টর ফর দ্য সেম। হ্যাঁ, এইখানে সেই ডিটেক্টরটা, কারণ একটা জিনিস অ্যানালিটিক্যালের মানে কি, আমি একটা সময় ধরে একটা স্পিডে জিনিসটাকে ঘোরাচ্ছি, সেটা একটা জায়গায় গিয়ে ডিপোজিট হচ্ছে, সেখান থেকে আমি বলতে পারছি সেটার মলিকিউলার মাসটা কত। লিটল বিট একটা এরারের জায়গা আছে, বাট বিশাল এরারের কিন্তু কিছু জায়গা নেই। সেটার মলিকিউলার মাসটা কত, সেটার কনফার্মেশনটা কি, সেটার ফিজিওলজিক্যাল স্টেটটা কি, মোনোমার, ডাইমার, টেট্রামার, দুটো প্রোটিন কমপ্লেক্স ফর্ম করেছে না কমপ্লেক্স ফর্ম করেনি, এই সব ইনফরমেশন কিন্তু পাওয়া যায়। যার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, তাহলে প্রোটিন গুলো কোথায় আছে সেটা তো আমি খালি চোখে দেখতে পাবো না, তার জন্য আই নিড আ সিস্টেম, অপটিক্যাল সিস্টেম, যেখানে কিন্তু অ্যাবজর্পশন স্টাডি করা হয়। এনিওয়ে, এই ব্যাপারগুলো খুব কনফিউজিং, এতে আরো 5টা ক্লাস লেগে যাবে কিভাবে কাজ করে অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউজ সেটা বোঝাতে। তার থেকে আমরা ইউজে চলে আসি। কি কি ইউজ আছে? একটা হচ্ছে পিওরিটি অফ আ ম্যাক্রোমলিকিউল, ডেফিনেটলি চেক করা যায় যে সাপোজ ইউর প্রোটিন স্যাম্পল whether it's contaminated by ডিএনএ or not, ওর ডিটেক্টর যেটা আছে সেখানে যদি ডিএনএ থাকে বলে দেবে যে ডিএনএ আছে। মলিকিউলার মাস, দেখো এইখানে মলিকিউলার মাস কথাটা ঠিকই, আমি যেটা বললাম, একটা ওই যে বললাম না একটা এরার লিমিট আছে 5%, কিন্তু এখানে কিন্তু মলিকিউলার মাসটা একটু বেশি হলে, মানে 50 ডাল্টন, 100 ডাল্টন এর বেশি হলে, এই 50 কিলো ডাল্টন, 100 কিলো ডাল্টন এর বেশি হলে তবেই তুমি ডিটেক্ট করতে পারবে। তুমি যদি ভাবো যে মাস স্পেকট্রোমেট্রির মতো করা যেতে পারে কিছু, তাহলে কিন্তু হবে না। তুমি ভাবলে যে আমার একটা 20টা পেপটাইডের, 20টা অ্যামিনো অ্যাসিডের একটা পেপটাইড আছে, তার মাস আমি আল্ট্রাসেন্ট্রিফিউগেশন করে ডিটারমাইন করে দেবো, ওটা করা যায়। থিওরিটিক্যালি পসিবল যদিও বা হয়, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টেকনিক। সেটার মাস অ্যাকিউরেটলি ডিটারমাইন করতে গেলে আমাকে মাস পেক করতে হবে। ইভেন একটা এসডিএস পেজ তোমাকে যত অ্যাকিউরেটলি মলিকিউলার মাস বলবে, অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশন কিন্তু বলবে না। কিন্তু দুটো টেকনিকের মধ্যে যদি তোমাকে পেপারে খাওয়াতে হয় সায়েন্টিস্টকে, সে কিন্তু অ্যানালিটিক্যাল আল্ট্রাসেন্ট্রিফিউগেশনটাই খাবে, এসডিএস পেজটা কিন্তু খাবে না। ঠিক আছে, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর কি, যে যেটা হচ্ছে সুপ্রামলিকিউলার কমপ্লেক্সেস, ধরো মলিকিউলার রিলেটিভ মলিকিউলার মাসে চেঞ্জ হয়েছে, যে তোমার একটা কমপ্লেক্স আছে, আর তোমার দুটো ডিফারেন্ট ফর্ম, মানে একটা কমপ্লেক্স মোনোমারিক ফর্মে এক্সিস্ট করছে, হ্যাঁ, বা হেটেরোডাইমারিক ফর্মে এক্সিস্ট করছে, আর একটা হেটেরোটেট্রামারিক ফর্মে। বুঝতে পারলে না? বলে দিচ্ছি। ধরো তুমি একটা পেলে যেখানে একটা আলফা একটা বিটা চেন আছে, তো আলফা বিটা, দিস ইজ দা হেটেরোডাইমারিক ফর্ম অফ দা কমপ্লেক্স। আরেকটা কি আছে, আলফা টু বিটা টু, দুটো আলফা দুটো বিটা, দ্যাট ইজ হিমোগ্লোবিন, সেটা হচ্ছে হেটেরো টেট্রামারিক ফর্ম অফ দা কমপ্লেক্স। তো এই দুটো ডিফারেন্ট ফর্মে কমপ্লেক্সটা এক্সিস্ট করছে, তাদের যে রিলেটিভ মলিকিউলার মাসের ডিফারেন্স সেটা স্টাডি করা যায়, কোনো কনফরমেশনাল চেঞ্জ হলে স্টাডি করা যায়, এবং লিগ্যান্ড প্রোটিন ইন্টারাকশন বা প্রোটিন প্রোটিন ইন্টারাকশন এইগুলোও কিন্তু স্টাডি করা যায়। এখানে স্টাডি করা যায় বলতে আর কিছুই না, এখানে মলিকিউলার মাসটা স্টাডি করা যায়। এবং যেহেতু এই যে সেপারেশনটা হচ্ছে, দিস ইজ বেসড অন দা shape and the molecular mass of the substance. So any conformational change, that is change in the shape, you can study. Any change in the molecular mass you can study, and subsequently you can determine whether this প্রোটিন যদি আরেকটা প্রোটিনের সঙ্গে বাইন্ড করে মলিকুলার মাস বাড়বে, প্রোটিন যদি একটা লিগ্যান্ডের সঙ্গে বাইন্ড করে মলিকুলার মাস বাড়বে। যদি টেট্রামার হয় তাহলে সেটা রিলেটিভ মলিকুলার মাস, রিলেটিভ মলিকুলার মাস,
ডাইমারের থেকে ডাবল হবে। এই ব্যাপারটা কিন্তু স্টাডি করা যায়, ইটস নাথিং রকেট সায়েন্স। বেসিক্যালি ইউ আর স্টাডিং, the centrifugation is based on the shape and the molecular mass or the mass of the particle. So accurately তুমি খুব লো লেভেলে গিয়ে মানে প্রচন্ড অ্যাকিউরেসির সাথে তুমি কিন্তু মাসটা ডিটারমাইন করতে পারছো, দ্যাটস দ্য অ্যাডভান্টেজ ওভার হিয়ার। আর কিন্তু কিছুই না ব্যাপারটা। ওকে, তো এই যে ডিফারেন্ট টাইপস অফ সেন্ট্রিফিউজ আরো কিছু আছে, অ্যাপ্লিকেশন তোমরা পড়ে নেবে, প্রচুর অ্যাপ্লিকেশন বলা হয়েছে, এই অ্যাপ্লিকেশন গুলো পড়ে নেবে। এইটা একটু বলে দিই, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেন্ট্রিফিউজ। দেখো লো স্পিড যেটা হচ্ছে তো বিভাগ স্যার ইউজ করেন ওই ঘরে, হাই স্পিড যেটা আমরা ইউজ করি গিয়ে হচ্ছে এই রিসার্চ ল্যাবরেটরিতে, আল্ট্রা সেন্ট্রিফিউজ যেটা আমাদের কেনার ক্ষমতা নেই। তাহলে কোনটার কি কি করা যায়? রোটেশনাল সেন্ট্রিফিউগাল ফোর্স লো স্পিডে 6000, হাই স্পিডে 50,000, আল্ট্রা সেন্ট্রিফিউজে 6 লাখ। রেফ্রিজারেশন লো স্পিডে কখনো কখনো থাকে, হাই স্পিড বা আল্ট্রা সেন্ট্রিফিউজে অলওয়েজ থাকবে। পেলেটিং অফ সেল সবকিছুতে পসিবল, পেলেটিং অফ নিউক্লিয়াস তিনটেতেই পসিবল। মানে নিউক্লিয়াস কিন্তু তার মানে 6000 আরপিএম এ বা 6000 জি এর কমে পেলেট ডাউন হয়। ঠিক আছে, পেলেটিং অফ অর্গানেলস লো স্পিডে পসিবল না, হাই স্পিডে কিছু কিছু অর্গানেলস পসিবল, আর আল্ট্রা সেন্ট্রিফিউজে তো ডেফিনেটলি সব পসিবল। পেলেটিং অফ রাইবোজোম দ্যাটস আ সুপ্রামলিকিউলার কমপ্লেক্স, কখনোই পসিবল নয় হচ্ছে গিয়ে তোমার লো স্পিড বা হাই স্পিডে, একমাত্র আল্ট্রা সেন্ট্রিফিউজে পসিবল। ম্যাক্রোমলিকিউলস মানে আমি যদি প্রোটিনকে পেলেট ডাউন করতে চাই, নেভার, you can never pellet down a protein using low speed high or high speed, but you can pellet it down using ultracentrifuge, যেটা বলছিলাম যে pelleting down of macromolecular complexes like protein complexes etc. So less than 1 minute we end here. আমি পিপিটিটা শেয়ার করছি, কারোর কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই ইয়ে করো, হোয়াটসঅ্যাপ